আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনে বিএনপির কাছেই বিএনপি হারবে। বিএনপি জামায়াতের কাছে হারবে না অথবা অন্য কোনো দলের কাছে হারবে না। হারবে বিএনপির কাছে বিএনপি। কথাটা এইজন্য বললাম, আগামী নির্বাচনে কমপক্ষে ১০০টা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হবে এবং এই বিদ্রোহী প্রার্থীদের জন্যই বিএনপি হারবে। কারণ এই বিদ্রোহী প্রার্থীরাই গত ১৭ বৎসর রাজনীতির মাঠে ছিল, জেল জুলুমের শিকার হয়েছে, শেখ হাসিনার অন্যায় অত্যাচারের শিকার হয়েছে, নেতাকর্মীদের পাশে ছিল। এই ১০০ আসনেই ত্যাগী নেতাদেরকে নমিনেশন দেয়নি বিএনপি। বিএনপির এরকম ১০০ আসনের নাম আমি নিজে বলতে পারব। অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, তাই সব আসন বলবো না, কয়েকটা আসনের নাম বলবো, আপনারাও জানবেন। কক্সবাজারে কুতুবদিয়া মহেশখালী যে আসনটা আছে, এই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হবে। এই বিদ্রোহী প্রার্থীর জন্যই ওখানে বিএনপি হারবে। বিএনপির বিদ্রোহী প্রার্থী হবে ওখান থেকে সাবেক ২ বারের এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। তারপরে হবে বান্দরবানে বিদ্রোহী প্রার্থী হবে, সেখানেও বিএনপি হারবে। আর রাঙ্গামাটিতে বিদ্রোহী প্রার্থী হবে, সেখানেও বিএনপি হারবে। চট্টগ্রামের সীতাকুণ্ড যে আসনটা আছে, এখানে বিদ্রোহী প্রার্থী হবে, এখান থেকে হারবে। রাউজানে বিদ্রোহী প্রার্থী হবে, ওখান থেকেও হারবে। রাঙ্গুন রাঙ্গুনিয়াতে বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে, যদি হয় সেখান থেকেও হারবে। কুমিল্লার সদর দক্ষিণের যে আসনটা, যেখানে মনিরুল হক চৌধুরীকে নমিনেশন দিয়েছে, হাজী ইয়াসিনকে দেয়নি, সেখানে বিদ্রোহী প্রার্থী হবে হাজী ইয়াসিন, কারণ উনি ওখানে খুব জনপ্রিয়। উনি ওখান থেকে যদি নাও হন, বিএনপি প্রার্থী ওখান থেকে হইতে পারবে না, মনিরুল হক চৌধুরী ওখান থেকে হবে না। ওখান থেকে যদি হাজী ইয়াসিনকেও নমিনেশন দেয়, তাহলে মনিরুল হক চৌধুরীর যে ভোটার আছে তারা হাজী ইয়াসিনকে ভোট দিবে না। ওই আসনটা বিএনপির থেকে হাতছাড়া হবে। ওখানের হিসাব খুব কঠিন। ওখানে মনিরুল হক সাক্কু আছে, সাবেক সিটি কর্পোরেশনের মেয়র। ওখানে ৩টা গ্রুপ আছে। একটা গ্রুপ আরেকটা গ্রুপের বিরুদ্ধে। ওখান থেকে বিএনপির প্রার্থী হবে না। ওখানে বিদ্রোহী প্রার্থী হবেই। চাঁদপুরের ফরিদগঞ্জ থানাতে যে আসনটা আছে, সেখান থেকে সাবেক এমপি যে তাকে নমিনেশন দিয়েছে লায়ন হারুনুর রশিদ, কিন্তু ওখানে ১৭ বছর এই বিএনপির যে আওয়ামী লীগের জেল জুলুম এগুলি সহ্য করে নেতাকর্মীদের পাশে ছিল হান্নান। হান্নানকে নমিনেশন দেয়নি, ওখান থেকে হান্নান প্রার্থী হবে, বিদ্রোহী প্রার্থী হবে, ওখান থেকে হারবে। চাঁদপুরের আরেকটা আসন কচুয়া। কচুয়ার থেকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে দিয়েছে, সেখানের থেকে যে নেতা আছে তাকে দেয়নি। তার নামটা আমি এখন ভুলে গেছি, বলতে পারলাম না। তাকে দেয়নি, যে ১৭ বৎসর রাজপথে ছিল, আন্দোলন সংগ্রাম করছে, ত্যাগী নেতা, তাকে দেয়নি। আহসানুল হক মিলন দলের সাথেই যোগাযোগ রাখেনি। ২০০৯ সালের পর থেকে দলের সাথে তার কোনো সম্পর্ক ছিল না, তাকে নমিনেশন দিয়েছে। এইভাবে অসংখ্য আসন আছে যেগুলিতে যারা ত্যাগী নেতা, যাদের ১৭ বছর ত্যাগের বিনিময়ে বিএনপি আজকে এই অবস্থায় আসতে পেরেছে, শেখ হাসিনাকে তাড়াতে পেরেছে, সেই ত্যাগী নেতাদেরকে ১০০ আসনে বিএনপি তাদেরকে নমিনেশন দেয়নি। এই ১০০ আসন তো বিএনপির হাতছাড়া হবে। তারপরে যেটা হবে, জোটের জন্য যে ৬৩টা আসন এখনো ঘোষণা করেনি, সেই ৬৩টা আসনের ২টা কি ৩টা আসনে জোটের প্রার্থীরা বিজয়ী হয়ে আসতে পারবে, বাকিরা বিজয়ী হয়ে আসতে পারবে না। এখানে অনেকগুলি কারণ আছে। ওগুলির থেকেও বিএনপির বিদ্রোহী প্রার্থী হবে এবং ওখানে জামাতসহ অন্যান্য দল স্ট্রং অবস্থায় আছে, ওখান থেকে ওদের হওয়ার সম্ভাবনা বেশি। আরেকটা কারণ হলো, মানুষ তো এবার তো হচ্ছে জোটের প্রার্থী হইলেও নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে, ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না। তাহলে সেখানে এখন মাহমুদুর রহমান মান্নার যে নাগরিক ঐক্য আছে, সেই নাগরিক ঐক্যের প্রতীক কি সেটা জানে না মানুষ। মানুষ তো প্রতীক দেখে ভোট দেয় আমাদের দেশে। এখন মাহমুদুর রহমান মান্নার যদি প্রতীক নাই চিনে, তাহলে কোন প্রতীকে দিবে? পরিচিত প্রতীকে দিবে।
গিয়া দেখা গেছে ওটাও দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দিয়েছে। সাধারণ মানুষ, গ্রামের মানুষ তো অত প্রতীক চিনে না, এত প্রতীক চিনে না। বুঝাই দিল, ভোটের দিন যদি হাতে ধরে শুধু বুঝাই দিয়া সিল মারি দেয় হাতে ধরে, তাইলে ভোট দিতে পারে প্রতীকে। আর নাইলে ধানের শীষ, দাঁড়িপাল্লা, নৌকা, নাঙ্গল এর বাইরে কোনো প্রতীক মানুষ চেনে না। ওইসব প্রার্থী হবে না। ওইভাবেও ধারা খাবে। নির্বাচন কমিশন যে আইন সংস্কার করছে, যে প্রত্যেক দলকে জোট করলেও যে যেই দলের প্রার্থী হবেন, জোট থেকে হোক যেভাবে হোক তার নিজ দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে, যেহেতু ওই দলটা নির্বাচন কমিশনে নিবন্ধিত দল। নিবন্ধিত দলের নিয়ম হলো নিজ দলের নিজ প্রতীক আছে, যেহেতু তার নিজস্ব প্রতীক আছে, নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। সেখানে আরেকটা ধরা খাবে, আরেকটা ধরা খাবে অনেক বড়, যেটা সুবিধা পাবে জামায়াত ইসলামী। জামায়াত ইসলামী ওইসব আসন টার্গেট করে রাখছে, টার্গেট করে রেখে ওখানে জামায়াতের খুব ভালো প্রার্থী যারা আছে তাদেরকে প্রার্থী ঘোষণা করবে। জামাত যে আগে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করছে, ওটা ছিল জামাতের নির্বাচনী কৌশলের অংশ। ওটার অনেক পরিবর্তন হয়ে যাবে, ওটার ৮০ ভাগের মতো পরিবর্তন হয়ে যাবে। জামাত পরিস্থিতি বুঝে তার ঠিক নির্বাচনের সময় যে প্রার্থী আছে, যারা সত্যিকারের আগামী নির্বাচন করবে, যাদেরকে নমিনেশন দিবে, তাদের কিন্তু ৮০ ভাগে নাম ঘোষণা করেনি। যে ৩০০ আসন গত ১ বছর থেকে করছে, ওগুলি হলো নির্বাচনী কৌশল। জামাত নির্বাচনে বিএনপির কাকে কোথা থেকে প্রার্থী দেয়, সে প্রার্থীর প্রেক্ষিতে জামাত সেখানে প্রার্থী দিবে। এবং জামাত অনেক জায়গায় বিএনপির বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দেবে, অনেক জায়গায় বিএনপির বিদ্রোহী প্রার্থী যারা আছে জামাতকে ভিতরগত সমর্থন দিবে। এই জন্য প্রথমে বলছি, বিএনপির কাছে বিএনপি হারবে। বিএনপির ভাড়া গরম ভাতে বিএনপি ছাই দিবে। বিএনপির কাছে বিএনপি পরাজিত হবে। বিএনপি আওয়ামী লীগের কাছেও পরাজিত হবে না আগামী নির্বাচনে, আওয়ামী লীগ মাঠে নাই। বিএনপি জামাতের কাছে পরাজিত হতে হবে না, এই জন্য জামাতের দুই একটা কৌশল করতে হবে, বাকিগুলি আর করতে হবে না। বিএনপি যে বিদ্রোহী প্রার্থী আছে তারাই বিএনপির জন্য যথেষ্ট, বিএনপিকে হারিয়ে দেওয়ার জন্য। বিএনপি যেইভাবে চাচ্ছে যে আগামী নির্বাচনে তারা বিজয়ী হয়ে ক্ষমতায় চলে যাবে, একেবারে মনে হচ্ছে যেন ক্ষমতায় চলে গেছে। এই অবস্থা বিএনপির নেতাকর্মীদের যে মনোভাব এখন, যে তারা তো ক্ষমতায় চলেই গেছে, ক্ষমতা বিএনপি থেকে অনেক দূরে চলে গেছে। ক্ষমতার মধু পাইতে হইলে বিএনপিকে বহুত কাঠ খড় পোড়াইতে হবে। বিএনপির বুক মাটির সাথে মিশে যাবে। আগামী নির্বাচন কোনো সাধারণ নির্বাচন হবে না। অন্য যে নির্বাচনগুলি হয়েছে আগের অতীতের, ওগুলোর মতো গতানুগতিক নির্বাচন হবে না। আগামী নির্বাচন হবে খুব কৌশলী, খুব চ্যালেঞ্জিং। বিএনপির জন্য, বিশেষ করে বিএনপির জন্য খুব কঠিন হবে। আমি বারবারই বলছি, অনেকগুলি কারণ আছে বিএনপির জন্য কঠিন হওয়ার। বিএনপির ৫ই আগস্টের পর থেকে বিএনপির এই নেতাকর্মীদের নেতিবাচক কর্মকাণ্ড, মানুষ খুবই ক্ষুব্ধ বিএনপির উপর। এজন্য বহু মানুষ অনেক দিন আগে থেকেই, অন্তত ১ বছর আগে থেকে সিদ্ধান্ত নিয়েছে বিএনপিকে ভোট দিবে না। ৫ই আগস্টের পর পর্যন্ত ঠিক ছিল কয়েক মাস বিএনপিকে ভোট দিবে। কারণ এই মানুষগুলো বিএনপিকে দীর্ঘদিন থেকেই সমর্থন দিয়ে আসছিল, বিএনপিকে পছন্দ করত। কিন্তু এরাই এখন বিএনপির কর্মকাণ্ড দেখে বিরক্ত, যে এরা তো দেখি হাসিনার থেকেও আরো খারাপ হয়ে গেছে। এরা তো ক্ষমতায় আসার আগেই খারাপ কাজ শুরু করছে। হাসিনা অথবা আওয়ামী লীগ খারাপ কাজ করছে ক্ষমতায় এসে। ক্ষমতায় আসার পর হাসিনা জনরোষে পড়ছে। হাসিনার সরকারের উপর, শাসনের উপর মানুষ ত্যক্ত বিরক্ত ছিল। কিন্তু হাসিনা ক্ষমতায় আসার আগে জনপ্রিয় ছিল। বিএনপি ক্ষমতায় আসার আগে অজনপ্রিয়। বিএনপির অসংখ্য ব্যাপার আছে যেগুলিতে জনগণ বিএনপির উপর সন্তুষ্ট না, অসন্তুষ্ট খুবই। বিএনপিকে ভোট দিবে না। এই যে গণভোট নিয়ে, এই যে পিআর নিয়ে, এই যে সংস্কার নিয়ে, এই যে জুলাই সনদ নিয়ে বিএনপি যত নাটক করলো, জনগণ এগুলি সব বুঝে। এবং জনগণ এগুলি সেকেন্ডে এই খবরগুলি জনগণের কাছে চলে যায়, সাধারণ মানুষের কাছে চলে যায়। একটা মোবাইল থাকলে পৃথিবীর সব খবর পাওয়া যায়। টিভিতে অপেক্ষা করতে হয় না, পেপার দেখতে হয় না, কারণ এই মোবাইলের ভিতরে সব আছে। পৃথিবীর সকল চ্যানেল লাইভ এই মোবাইলে দেখা যায়। ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, এরকম অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম আছে যেগুলিতে খুব সহজে মানুষ
তথ্য পেয়ে যায়। আর মানুষ এখন আগের থেকে অনেক স্মার্ট হয়েছে। রাজনৈতিক সিদ্ধান্ত মানুষ খুব সহজভাবে নিতে পারে। আগের থেকে অনেক সচেতন মানুষ। মানুষ এগুলি দেখতেছে। বিএনপি কি করতেছে, বিএনপি নেতারা কি বলতেছে, প্রতিদিন এগুলি দেখতেছে। দেখতে, দেখতে মানুষ এগুলি বিএনপির উপর ক্ষুব্ধ হয়ে উঠছে। বিএনপির উপর বিরক্ত মানুষ। অনেকগুলি কারণে আগামী নির্বাচনে বিএনপি হেরে যাবে। অন্যতম কয়েকটা কারণ হলো বললাম, বিএনপির পরাজয়ের জন্য বিএনপি যথেষ্ট। বিএনপির এই প্রার্থীরাই যথেষ্ট এবং বিএনপির নেতাদের এই যে কর্মকাণ্ড নেতিবাচক এগুলি যথেষ্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।